নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সৌভিক ভট্টাচার্য। আজ আমাদের অনুষ্ঠানে যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন আমাদের ঈশান বাংলা স্টুডিওয় একজন চিকিৎসক, এবং আমরা খুব আনন্দের সঙ্গে বলতে পারছি একজন মহিলা চিকিৎসক। তো আজ উনার সঙ্গে আপনাদের সকলেরই আমি পরিচয় করিয়ে দেব। উনি ডক্টর শ্রমনা কর। নমস্কার ম্যাডাম, আপনাকে ঈশান বাংলা স্টুডিও স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের স্কিনের নানান রকম সমস্যা নিয়ে কথা বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং ওনার কাছ থেকে কিন্তু অনেক অজানা তথ্য আমরা জেনে নেব। তো সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি ম্যাডামের কাছে। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো লাগছে। ব্যস্ততা সময়ের মধ্যে আপনি আমাদেরকে আজ সময় দিয়েছেন, এবং আজকে এই কথার মাধ্যমে অনেক অজানা তথ্য আমরা জানবো, এবং নিজেকে কিভাবে আমরা সুন্দর রাখবো। সবারই একটা এটা মানে থাকে ইচ্ছা, নিজেকে সবাই একটু মেনটেন করতে চান। তো আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। তো প্রথমে আমি জেনে নিই, আমাদের ঈশান বাংলা স্টুডিও আজকে আপনি এসেছেন, প্রথমবার এসেছেন, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে সৌভিক। ফার্স্ট অফ অল তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, তুমি যে আমাকে আজকে এখানে আসার অপরচুনিটি দিয়েছো। অ্যান্ড আমি চেষ্টা করব যে এই টকটা শেষ হওয়ার সাথে সাথে যাতে অনেকেই নিজের স্কিন সম্বন্ধে অনেক কিছু জানতে পারে, অনেক ভুল ধারণা যাতে ওদের দূর হয়ে যায়, সেটাই আমি চেষ্টা করব আজকে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই আমরা আজকে ম্যাডামকে যখন পেয়েছি আমাদের মধ্যে, নানান সমস্যা আমরা কিভাবে আমরা সেগুলো থেকে বেরিয়ে আসবো, এবং কিভাবে নিজেকে আমরা যত্ন করব, মেনটেন করব, সব কিছু জেনে নেব। এবং আপনাদের অনেক অজানা তথ্য থাকে বা অনেক অজানা বিষয় আপনারা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে নেবেন। তো আমি একটু আপনার কাছে আসছি প্রথমেই। প্রশ্ন করার আগে, আপনার স্কুলিং সব কি শিলচরেই পড়াশোনা? স্কুলিং সব কিছু শিলচরে ঠিক না, বাট মানে মোস্টলি মেজরিটি আমি কেভির থেকেই পড়া। ফ্রম 1 to 12 আমার পুরো জার্নিটা কেন্দ্রীয় বিদ্যালয়ের থ্রুতে, বিকজ আমার মা নিজেও কেন্দ্রীয় বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তাই আমি মানে ক্লাস 1 থেকে 12 অবধি কেন্দ্রীয় বিদ্যালয়তেই পড়া। তারপরেই আমি জয়েন করি শিলচর মেডিকেল কলেজ, MBBS শিলচর মেডিকেল কলেজে করা, প্লাস MDও আমার শিলচর মেডিকেল কলেজেই করা। আচ্ছা, তো আপনার MBBS এর পরে এখন তো আপনি একজন বর্তমানে চর্মরোগ বিশেষজ্ঞ, যেটাকে আমরা ডার্মেটোলজিস্ট বলে জানি। তো আপনার কি যখন থেকে আপনার ইচ্ছা ছিল যে আপনি ডাক্তার হবেন, আপনার কি তখন থেকেই ইচ্ছা ছিল সেই বিভাগে আপনি কাজ করবেন? ঠিক না, মানে আমি একদম যখন স্টার্টিংয়ে যখন আমি MBBS পারসু করি, তখন আমি ডার্মেটোলজিস্ট হব এটা কিন্তু আমার মাথায় ছিল না। ইভেন টিল ফাইনাল ইয়ার আমার ইচ্ছা ছিল যে আমি মেডিসিন নিয়ে MD করি। বাট যখন মানে রেজাল্ট আউট হয়, আমার PG র্যাঙ্কটা ভালো ছিল, তো ওই র্যাঙ্কে আমি সবগুলো টপ ব্রাঞ্চেস পাচ্ছিলাম। যখন এরকম সিচুয়েশন হয়ে যায় তখন একটা কনফিউশন আসে যে কি নেব, রেডিওলজি না ডার্মেটোলজি না মেডিসিন। তখন মানে অনেক ভাবলাম। অ্যাকচুয়ালি মেডিসিনের ব্যাপারটা কি, মেডিসিন করে ইটস নট দ্য এন্ড, তারপরে DM এর একটা ব্যাপার থাকে। স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট, মানে কত আর পড়বো, পড়তেও তো আর ভালো লাগে না না একটা সার্টেন এজের পরে। তো DM করতে লাগবে এটা ভেবে আমি ডার্মেটোলজিটা চুজ করি, বিকজ ইট ইজ এন এন্ড ব্রাঞ্চ, প্লাস মহিলাদের জন্য খুবই ভালো ব্রাঞ্চ। রাতের ঘুম নষ্ট হয় না, ইমার্জেন্সি নেই, নিজেকেও ভালো রাখা যায়, সুন্দর রাখা যায়। তো তার জন্য মানে গ্র্যাজুয়ালি আমার ডার্মেটোলজিটা নেওয়ার পরে মানে আমার ডার্মেটোলজির প্রতি ভালোবাসাটা তৈরি হয়। আগে কিন্তু সেরকম আমি প্যাশনেট ছিলাম না ডার্মেটোলজি নিয়ে, বাট নাও আই ক্যান সে লাইক আই লাভ ডার্মেটোলজি। আচ্ছা, ওনার কথার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং উনি কেন চুজ করলেন অবশ্যই আপনারাও বুঝতে পেরেছেন। এখন আমি আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে বিষয়, আমরা আজকে প্রশ্নে আমি আসছি। এখনকার দিনে দেখা যায় অল্প বয়সের ছেলে মেয়েদের ব্রণ হয়ে থাকে, তো সেটার কারণটা কি, কিসের জন্য সেটা হয়? আচ্ছা, তুমি যেটা বললে ব্রণ, বা সেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মিনোলজিতে অ্যাকনি বলে থাকি, অ্যাকনি ভালগারিস। তো সেটার অনেক কারণ থাকে, অ্যান্ড মোস্ট কমন এজ গ্রুপ যেটার মধ্যে ব্রণ বা অ্যাকনি হয় সেটা হলো গিয়ে ধরো 16 to 20, 25 এই এজে ম্যাক্সিমাম ছেলে হোক মেয়ে হোক ওদের মুখে আমরা পিম্পল দেখতে পাই। অনেকটা কারণ থাকে। একটা কারণ থাকতে পারে যে অনেকে বলে আমার স্কিনটা অয়েলি স্কিন বলতে তুমি কি বোঝো? আমাদের স্কিনের নিচে কিছু গ্ল্যান্ডস থাকে যেটাকে আমরা সিবেশিয়াস গ্ল্যান্ড বলি বা অয়েল সিক্রেটিং গ্ল্যান্ড বলি।
যখন সিবিসিয়াস গ্ল্যান্ড হাইপারট্রফি হয় বা ওটার সাইজটা বড় হয়ে যায় তখন বেশি করে মানে অয়েল বা সিবাম সিক্রিট করে স্কিনে, আচ্ছা ওই ক্ষেত্রে মানে পিম্পল হতে পারে। সেকেন্ড, অ্যাকনিটা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফ্লেমেটরি ডিজিজ, এক ধরনের ব্যাকটেরিয়া যেটা অনেক সময় আমাদের হাতে থেকে থাকে বা অনেক জায়গায়, ওটার নাম হলো প্রোপাইনি ব্যাকটেরিয়াম অ্যাকনি। তো যখন আমাদের একটা হ্যাবিট থাকে বারবার মুখে হাত দেওয়া, সেটার জন্য অ্যাকনি হতে পারে। বাট অ্যাকনিটা খুবই একটা কমন ব্যাপার, কিন্তু তার মানে এটা না যে আমাদের সেটাকে ইগনোর করা উচিত। যখনই অ্যাকনি হয় অবশ্যই আমাদের একজন ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করা উচিত, বিকজ যখন অ্যাকনিটা হয় পরবর্তীকালে সেটার মানে জন্য অনেক ধরনের স্কার বা পিগমেন্টেশন থেকে যেতে পারে, যেটা রিমুভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা সো মানে ইভেন যদি একটা কম বয়সে আপনার অ্যাকনি হচ্ছে বা মানে ইমিডিয়েটলি আপনার একবার ডার্মাটোলজিস্ট কনসাল্ট করা উচিত। আচ্ছা, তো এই যে ব্রণটা হয়, যে যেটা আপনি বললেন অ্যাকনি, সেটা তো হয় মানে হয় এটা খুব সাধারণ, আপনি বললেন একটা বয়সের একটা রিজনও থাকে, তো সেটা কি আমাদের মানে ত্বকের কোনো ক্ষতি করে? ক্ষতি অ্যাজ সাচ করে না, মানে ক্ষতি বলতে এটা মানে অনেক ধরনের ভিতরের ইন্টারনাল ডিজিজের রিফ্লেকশনও হতে পারে। আচ্ছা ধরেন মানে কারোর যদি একটা হরমোনাল কোনো ইস্যুস থাকে, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় অ্যাকনি, পিসিওডি বা যেটাকে আমরা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ বলি, আজকাল খুবই কমন, যে ওভারিতে সিস্ট থাকা, সেটা রিফ্লেকশনও হতে পারে। তো আপনার যদি বারবার অ্যাকনি হচ্ছে, যেটা ইভেন ট্রিটমেন্টেও মানে রেসপন্ড করছে না, করছে না। তখন আমাদের মানে ভাবতে লাগবে যে কোনো হরমোনাল কজ আছে কি না। সো এর প্লাস আরেকটা কথা হলো, যখন একটা তোমাকে বললাম আমি যেটা মোস্ট কমন এজ গ্রুপ এই যে 16 থেকে 20-25, কিন্তু 25-এর ওপরের কেউ যদি অ্যাকনি নিয়ে আসে, সাডেন অনসেট অ্যাকনি, ধরো 30 বছরের একটা মহিলা আমার কাছে এসছে যার এখন নতুন করে অ্যাকনি হচ্ছে, আচ্ছা সেই ক্ষেত্রে আমার হরমোনাল একটা কজ থেকে থাকতে পারে, সেটা আমি রুল আউট করা অনেকই দরকার। তখন আমরা সাধারণত সোনোগ্রাফি করাই যে কোনো সিস্ট আছে কিনা বা আদার হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা। আর ত্বকের ক্ষতি কিভাবে করতে পারে, যখনই মানে এই যে স্কার, যখন অ্যাকনিটাকে ট্রিট করা হয় না, আর অনেক অ্যাকচুয়ালি অ্যাকনির 4টে স্টেজ থাকে, গ্রেড 1, 2, 3, 4, ওটা আমি ডিটেলসে যাব না। যখন গ্রেড 4 অ্যাকনি মানে মুখের মধ্যে অনেক বড় বড় দেখেছো হয়তো নোডিউলস বা অনেক সময় ব্লিডিংও হয়ে যায়, ওই স্টেজের অ্যাকনি যখন থাকে আর সেটা ট্রিটমেন্ট নেওয়া হয় না অনেক দিন, তখন কি হয়, সেটার বিকল্পে আলটিমেটলি গিয়ে পেশেন্টের স্কার হয়ে যায়। অনেক সময় দেখবে মুখে অনেকের একদম হোল বা একদম Hole type, স্কারিং থাকে, মেবি 40-50 ইয়ার ওল্ড, কিন্তু মুখে স্কার, সেটা কিন্তু ওনার এই মানে কম বয়সে হওয়া অ্যাকনির স্কার। আচ্ছা সো যদি সবাই মানে একদম ঠিক টাইমে ট্রিটমেন্টটা নিয়ে নেয়, তখন মানে অ্যাকনিটা এতটা হয় না, মানে মানে কনসিকুয়েন্সেস গুলো ফেস করতে হয় না। আচ্ছা, তো এটা তো আমরা বুঝলাম। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু ওনার কথার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে সেই বিষয় কেন হয় এবং কি কারণে হয়। উনি খুব ভালোভাবে এবং বিস্তারিতভাবে ডিটেলসে কিন্তু বলেছেন। এখন যেটা আমার প্রশ্ন হলো, ব্রণ কি হরমোনজনিত হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমি এটাই তোমাকে একটু আগে বললাম যে হরমোন রিলেটেড হতে পারে। অনেক সময় আমরা মানে অ্যাকনির সাইড দেখেও বলতে পারি যে কজ কি হতে পারে। সাপোজ কারোর ধরো ফোরহেডে বারবার অ্যাকনি হচ্ছে, ওটার কারণ অয়েলি স্ক্যাল্প হতে পারে। সাপোজ কারোর ড্যান্ড্রফ আছে, সেটার সঙ্গে খালি ফোরহেড অ্যাকনি ক্যান বি মানে রিলেটেড। তো যদি কারোর খালি ফোরহেডে বারবার অ্যাকনি হচ্ছে, তখন আমি এটা দেখতে হবে যে ওনার মানে অয়েলে মানে স্ক্যাল্পে অয়েল আছে কিনা বা ড্যান্ড্রফ আছে কিনা, সেটাও ট্রিট করতে লাগবে। সেকেন্ড, এই যে লোয়ার জ এরিয়াতে যখন কারোর রিপিটেডলি অ্যাকনি হয়, স্পেশালি একটু এজ হওয়ার পরে, মেবি আফটার 25-27, মেবি অ্যাট 30 অর 35, এইগুলো এরিয়াতে যখন অ্যাকনি বেশি হয়, তখন আমরা হরমোনাল একটা কজ মাথায় রেখে চলি, যে ওয়েদার বিকজ ট্রিটমেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। নর্মাল আমরা অ্যাকনি যেভাবে ট্রিট করি, একটা হরমোনাল অ্যাকনি সেইভাবে ট্রিটমেন্ট করা হয় না। ট্রিটমেন্টের লাইনে আমি যাব না,
তো মানে দ্যাটস ওয়াই মানে হরমোনাল কজ আছে কি না সেটা বের করে নেওয়াটা খুবই দরকার। তো এরকম যদি মানে কারুর হয়ে থাকে তো আপনি বলছেন মানে তখন কিন্তু একজন ডার্মাটোলজিস্ট ডেফিনেটলি কনসাল্ট করা দরকার। ডার্মাটোলজিস্ট কনসাল্ট করা দরকার, বিকজ জেনারেল ফিজিশিয়ানের কাছে আপনি যদি জাস্ট সিম্পল যে আমার একনি হচ্ছে সিম্পল ফিজিশিয়ানের কাছে যাই, ওরা জিনিসটার মানে টেকনিক্যালিটিস বা হরমোনাল কি না এতটা ঠিক মানে ডিটেলসে হয়তো যেতে পারবেন না। সো বেটার আপনি যে কোনো ডার্মাটোলজিস্টকে অ্যাপ্রোচ করতে পারেন, ওটাই মানে আমার বলার। আচ্ছা, সেটা তো আমরা বুঝলাম। এখন যে আমার প্রশ্ন, অনেকেই মানে আমাদের মধ্যে অনেকেই আছেন যে নিজের ত্বককে ভালো রাখার জন্য, সুন্দর উজ্জ্বল রাখার জন্য রাতে ঘুমানোর সময় মানে নাইট ক্রিম ব্যবহার করেন। তো সেটা আমাদের ত্বকের কতটুকু প্রভাব ফেলতে পারে? মানে নাইট ক্রিমটা লাগালেই কি মানে আমাদের ফেসটা কি খুব উজ্জ্বল থাকবে? অনেকের এরকম ধারণা থাকে। তো আপনি যদি আজকে এইটা একটু ডিটেলসে বলেন। নাইট ক্রিম যদি তুমি বলতে যাও এখন কি ধরনের নাইট ক্রিম, কোশ্চেনটা আসে সেখানে। এখন যদি একটা ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইব ক্রিম থাকে, মেবি সিরাম থাকে বা ক্রিম থাকে যেটা নাইটের জন্য ভালো, বা ডে ক্রিম থাকে, নাইট ক্রিম থাকে, তাহলে ত্বকের কোনো ক্ষতি হবে না, ভালো। কিন্তু প্রবলেমটা কি, ওভার দ্য কাউন্টার মানে ফ্রম ফার্মেসি অনেকের একটা ভুল ধারণা আছে যে মিক্স ক্রিম বা টপিক্যাল স্টেরয়েড ক্রিমকে ওরা অপব্যবহার করে থাকেন নাইট ক্রিম হিসেবে। আমাদের যে ওপিডিতে আমরা দেখি, তো অ্যারাউন্ড ধরো 120-150টা পেশেন্ট থাকলে 20-25% পেশেন্ট আমরা ডেইলি পাই উইথ টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড ফেস। আমরা এই কন্ডিশনটাকে বলি টিএসডিএফ বা টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড ফেস। অনেকে কি হয়, অনেক দিন থেকে, অনেক মাস থেকে, অনেক বছর থেকে স্টেরয়েড ক্রিমকে নাইট ক্রিম হিসাবে ব্যবহার করে আসছেন মানে খুবই কমন। মানে আমি যদি তোমাকে নামগুলো বলি, হয়তো তুমি শুনেছই, বেটনোবেট সি, ক্লোভিটামিন, ভিটামিন জিএম, স্কিন শাইন, স্কিন লাইট, মেলাকেয়ার, মেলাশাইন, এরকম মানে অনেক কমন মলিকিউলস আছে যেগুলো আমরা ইউজুয়ালি ট্রিট করার জন্য ইউজ করি, কিন্তু ওভার দ্য কাউন্টার এত ইজিলি অ্যাভেলেবেল, এত কম টাকায় অ্যাভেলেবেল। একটা টিউব হার্ডলি 29 রুপিস, 30 রুপিস। তো মানে 30 টাকা দিয়ে যদি কেউ পাচ্ছে, তখন ভাববে নিশ্চয় এটা। প্লাস কি হয়, প্রথমত যদি কেউ স্টেরয়েড লাগানো শুরু করে, স্টেরয়েডটা কি, স্টেরয়েড বেসিক্যালি একটা অ্যান্টি ইনফ্লেমেটরি ডিজিজ। প্রথম যখন কেউ স্টেরয়েড লাগানো শুরু করে, তখন ওদের ফেসটা একটু ক্লিয়ার হয়ে যায়, বিকজ যত ধরনের ইনফ্লেমেশন আছে সব ইনফ্লেমেশন কমিয়ে দেয়। সেটার জন্য পেশেন্টে ভাবে যে মেবি আমার স্কিনটা ক্লিয়ার হয়ে গেছে, ব্রাইট হয়ে গেছে, মানে আই ক্যান ইউজ ইট ফর এ লং টাইম। এটা একটা ভুল ধারণা হয়ে যায়। সেটার জন্য লং টার্ম মানে তারা স্টেরয়েডকে অ্যাবিউজ, বলবো আমি, অ্যাবিউজ করে যায়। আর ওটার কনসিকুয়েন্সেসে অনেক প্রবলেম হতে পারে। মানে কি কি প্রবলেম হতে পারে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, প্রথমতে যদি মানে কেউ স্টেরয়েড ইউজ করছে, সবার মধ্যে এটা না যে আজকে তুমি স্টেরয়েড লাগালে মুখের মধ্যে তোমার কালকে কোনো প্রবলেম হবে না। ডিপেন্ড করে পার্সন টু পার্সন, তোমার স্কিন টাইপ কীরকম বা তোমার স্কিনের রিটেইনড হাইড্রেশনটা কীরকম। এখন এরকম হতে পারে তুমি সাপোজ এক সপ্তাহে একটা স্টেরয়েড লাগালে মুখে, তোমার মধ্যে 8th ডেতে আমি একটা সিমটম দেখতে পারবো, বা কেউ এরকমও আছে যাদের 1 বছর থেকে লাগাচ্ছে কোনো প্রবলেম নাই, বাট তার ধরো 1 মাস পর থেকে ওর সিমটম দেখা গেছে। সো ভ্যারি করে পেশেন্ট টু পেশেন্ট কার মধ্যে কতদিন পরে সিমটমসগুলো দেখা যাবে। যেটা মোস্ট কমন সিমটম আমরা যেটা দেখতে পাই সেটা হলো রেডনেস বা মুখটা লাল 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 হওয়া, রোদ্রে গেলে স্পেসিফিকলি, রোদে যাওয়ার পরে একটা মুখে জ্বালাপুরা ভাব, ইরিটেশন, বার্নিং। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন সিমটম অফ মানে স্টেরয়েড অ্যাবিউজ। আর কি কি হতে পারে, তাছাড়া লং টার্ম যখন কেউ স্টেরয়েড লাগিয়ে যায়, ওদের স্কিনটা খুব পাতলা হয়ে যায়, খুব পাতলা হয়ে যায়। থার্ড থিং, এই যে মেল প্যাটার্নে হেয়ার গ্রোথ, অনেকের তুমি দেখেছো নিশ্চয় মুছ বা দাড়ি গজে যাওয়া মহিলাদের ক্ষেত্রে, সেটার ওয়ান অফ দ্য কমন কজেস টপিক্যাল স্টেরয়েড। অন্য কজেসও থাকে যেটা হলো গিয়ে হরমোনাল কজ, সেটা নিয়ে বলবো না আমি, বাট এটা খুবই কমন। মানে স্পেসিফিক্যালি মানে রুরাল পপুলেশনে 80% ফিমেল ওরা ইউজ করে টপিক্যাল স্টেরয়েড অ্যাজ এ নাইট ক্রিম। অ্যান্ড ম্যাক্সিমাম মহিলার তুমি দেখবে গ্রামে গঞ্জে এখানে একটা মানে মেল প্যাটার্ন একটা হেয়ার গ্রোথ থাকেই। দ্য মোমেন্ট মানে পেশেন্ট এন্টার করে ওপিডিতে, দূর থেকে দেখেই আমি বুঝতে পারি যে এই মহিলাটা মেবি অনেক বছর থেকে স্টেরয়েড লাগাচ্ছে মুখে। তো একটা টিপিক্যাল মানে লুকস আছে আর কি।
প্লাস আর কি হতে পারে, আর এছাড়া আরেকটা জিনিস স্কিনের নিচে আমাদের কিছু ভেসেলস থাকে, সেটা ডাইলেট হয়ে যায়, এখানে গেলে রেড রেড স্পটের মতো, যেটাকে আমরা বলি টেলেনজিকটিশিয়া। তো ওই ধরনের সিমটমস আমরা দেখতে পাই একটা টপিক্যাল স্টেরয়েড মানে ড্যামেজড ফেসের মধ্যে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আমি যে প্রশ্নটা রেখেছিলাম ওনার কাছে, ম্যাডামের কাছে, উনি কিন্তু আপনাদের মানে আপনারা যাতে ভালোটিকে বুঝতে পারেন তার জন্য কিন্তু উনি খুব একটা দীর্ঘ সময় নিয়ে কিন্তু খুব বিস্তারিতভাবে বলেছেন। অবশ্যই আপনারা সেইগুলো বিষয় কিন্তু মাথায় রাখবেন, আর এরকম বিষয় কিন্তু নেগলিজেন্সি করবেন না। এরকম অসুবিধা যদি হয়ে থাকে আপনাদের, অবশ্যই কিন্তু একজন ভালো ডার্মাটোলজিস্টের সাথে কিন্তু কনসাল্ট করবেন। এবং আপনারা আজ আমাদের অনুষ্ঠানে যে উনি এসছেন, উনারও আমাদের টিভির স্ক্রিনে কিন্তু উনার কনসালটেশন নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনারা কিন্তু যদি কোনো স্কিনের সমস্যায় আপনারা ভুগছেন, অবশ্যই সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন ম্যাডামের সাথে। আপনারা ম্যাডামের কাছ থেকে কিন্তু ভালো একটা ফল পাবেন। এখন আমি আসছি খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এটা প্রত্যেকটা মহিলার, অনেক দর্শকরা আজকে এই প্রশ্নটা রাখার জন্য অনুরোধও করেছেন, চুল পড়া খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়। তো সেই চুল পড়ার অনেক সমস্যা মানে অনেক কারণ থাকতে পারে। তো প্রথম যেটা আমার প্রশ্ন হলো, চুল পড়া মানে খুব বেশি পড়ে সেটা কেন, এবং সেটার সঙ্গে আর কি কি থাকতে পারে? আপনি যদি একটু এরকম ডিটেলসে বলেন, আমাদের দর্শকরা খুব উপকৃত হবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি চুল পড়া বা হেয়ার লস এটা অনেক ব্রড টার্ম, এটার মানে হান্ড্রেডস অফ কজেস মানে মানে কারণ থাকতে পারে, ঠিক আছে? তো বেসিক্যালি নর্মালি আমাদের এভরিডে যেটা যত শরীরে যত চুল আছে বা যত লোম বা তুমি হেয়ার বলতে পারো, তিনটা ফেজ দিয়ে যায়। একটা হলো গিয়ে গ্রোথ ফেজ, রেস্টিং ফেজ অ্যান্ড শেডিং ফেজ। তো কি হয়, এভরিডে কোনো না কোনো টাইপ কোনো কোনো মানে বডির কোনো না কোনো হেয়ার মানে শেড হতেই থাকে, ঠিক আছে? এখন কথা হলো যে কখন আমরা বলবো যে হেয়ার লস বা হেয়ার মানে বেশি পড়ছে, যখন তোমার মানে ফলিং ফেজটা এক্সিড করে যাবে গ্রোথ ফেজ থেকে, মানে তোমার গ্রোথটা এতটা হচ্ছে না কিন্তু বাট চুলটা বেশি পড়ছে। নর্মাল হেয়ার ফল কি? নর্মাল হেয়ার ফল হলো, অনেকেই জানেন না, অনেকে বলে আমার অনেক চুল পড়ে, কিন্তু আপ টু 100 হেয়ার ডেইলি, 100টা চুল যদি ডেইলি পড়ে সেটা নর্মাল, আপ টু 100। আচ্ছা, তার থেকে বেশি যদি হেয়ার ফল হয় তখনই আমি আমার কনসার্নের এটা কারণ হয়ে যায়। বাট আপ টু মেবি 30টা চুল পড়ছে, চুল আঁচড়ানোর সময় চুল পড়ছে, তখনই মানুষ ভয় পেয়ে যায়, না আমার অনেক চুল পড়ছে। বাট যদি চুল পড়ছে প্লাস বাট আপনার ভলিউমটা মোটামুটি মেনটেইনড আছে, সেটা নিয়ে কনসার্ন হওয়ার কোনো কারণ নেই। বাট আপনার কন্টিনিউয়াসলি শেডিংটা বেশি হচ্ছে আর প্লাস ভলিউমও কমে যাচ্ছে, তখন আমাদের কনসার্নের কারণ আসে। তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে কারণ কি হতে পারে, কারণ কিন্তু এরকম আমি জেনারেলাইজ কারণ বলতে পারবো না, কারণ ডিপেন্ড করে এইজের উপরে, জেন্ডারের উপরে, মহিলা না পুরুষ, বাচ্চার ক্ষেত্রে সব আলাদা। আজকাল মানে খুব কমন প্যারেন্টসরা এই কনসার্ন নিয়ে আসেন যে আমার বাচ্চার কয়েকদিন থেকে খুব বেশি চুল পড়ছে। বাচ্চার চুল পড়া নিয়েও আজকাল প্যারেন্টসরা খুব বেশি কনসার্ন। তো এখন বাচ্চার ক্ষেত্রে চুল পড়ার কি কারণ হতে পারে? বাচ্চার ক্ষেত্রে চুল পড়ার মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো নিউট্রিশন। তো নিউট্রিশনাল বা খাদ্যর অভাবে অনেক সময় চুলটা পড়ে থাকে। আর আরেকটা লিডিং কজ যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায় সেটা হলো কি এনিমিয়া, মানে রক্তর অভাব। যখন বা আজকালকার বাচ্চারা দেখবে যে মাছ মাংস বা কিছুই খেতে চায় না, ফল সবজি কিছু খেতে চায় না, তো ওদের নিউট্রিশনাল ডেফিসিট একটা থেকেই থাকে। সেটার জন্য আজকাল বাচ্চাদের মধ্যে হেয়ার ফল বা হেয়ার থিনিংটা খুব কমন। সেই সব ক্ষেত্রে মানে আমি ওটাই মানে নিউট্রিশনাল সাপ্লিমেন্টই আমরা ইউজুয়ালি প্রেসক্রাইব করি বাচ্চাদেরকে, যে মানে খাদ্য যাতে ভালো করে করতে পারে। হেয়ারের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ভিটামিন আছে যেটার নাম হলো বায়োটিন। অনেকেই শুনে থাকে বায়োটিন, আজকাল তো বায়োটিন গামিজ টামিজ অনেক কিছু অ্যাভেলেবেল। বাট মানে বায়োটিনটা কোন কোন খাবারের মধ্যে থাকে, যেমন নাটস বা ধরো ব্যানানা, দেন এগ, মিট, এইসব জিনিসের মধ্যে বায়োটিনের মাত্রাটা খুব বেশি থাকে। তো মানে বাচ্চাদের ক্ষেত্রে আমি ওটা অ্যাডভাইস করি সবসময় যাতে এইগুলো খাবার বাচ্চাদেরকে বেশি খাওয়ানো হয়। সেকেন্ড আমি আসি পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে আমরা সাধারণত যেটাকে বলি বংশগত চুল পড়া বা একটা টাক পড়া খুবই কমন। সেটা মানে কি, ওটাকে আমরা বলি এন্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, ঠিক আছে? এন্ড্রোজেন সেটা একটা হরমোন।
তো যদি ফ্যামিলিতে বা জেনারেশনে কারুর থেকে থাকে, মেবি বাবার বা ওনার দাদুর কারুর যদি চুল পড়ার একটা টেন্ডেন্সি থাকে, তখন এইটা হেরিডিটারি, এটা ক্যারি অন হয়। এটা মেইনলি বিকজ অফ হরমোন, যেটার নাম হলো এন্ড্রোজেন। তো পেশেন্ট প্রথম কিভাবে প্রেজেন্ট করে, ছেলেদের ক্ষেত্রে কি হয়, এটাকে আমরা বলি হেয়ার লাইন। হেয়ার লাইনটা রিসিড করে, রিসিড মানে প্রথম এখান থেকে কমা শুরু হবে, সেকেন্ড কি হবে এই জায়গা থেকে চুলটা পড়া শুরু হবে, এটা সেকেন্ড। থার্ড কি হবে, থার্ড পড়বে তোমার ভার্টেক্স, মানে এই জায়গা থেকে, এটা থার্ড। তো এই যে চুল পড়াটা অ্যান্ড্রোজেনিক এলোপেশিয়ার 6টা না 7টা স্টেজেস থাকে। তো আলটিমেটলি ফেট, যেটা অ্যান্ড্রোজেনেটিক এলোপেশিয়ার আলটিমেট ফেট ইজ যে তোমার চুল সব পড়বেই পড়বে। এটার কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নেই। এটার একমাত্র সলিউশন যে আমরা কতদিনে পড়বে সেটাকে আমরা টাইমটাকে প্রলং করতে পারি বাই ট্রিটমেন্ট। সো এখন নেক্সট মানে যে এটার পার্মানেন্ট সলিউশন কি হতে পারে, সেটার পার্মানেন্ট সলিউশন হবে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, এখন আপনার এই কথার মাধ্যমে আমি আরো একটা প্রশ্ন রাখছি। এই যে চুল পড়া নিয়ে অনেক মহিলারাই কিন্তু মানে ঘরে নানান রকম, এখন তো ইউটিউব রিলস এগুলো মোবাইল থেকে দেখে অনেক কিছু দেখে, মানে অনেক ঘরোয়া পদ্ধতি যেগুলো অনেকেই অনেক রকম সেগুলো ব্যবহার করেন। তো সেইগুলো কি চুল পড়া মানে আটকানোতে খুব সাহায্য করে? এটা তুমি স্পেসিফিক্যালি আমাকে বলতে লাগবে তুমি কোন। অনেকেই অনেককে আমি নিজেও দেখেছি, অনেকে আমাকেও বলেছেন যে কেউ জবা ফুল যেটাকে আমরা বলি সেটার যে পাপড়িগুলোকে নিয়ে নারকেল তেলের সাথে মিক্স করে, বা কেউ জাল দিয়ে, বা কেউ কারি পাতা, নিম পাতা, এরকমের নানান রকম জিনিস ঘরের মধ্যে যেগুলো অ্যাভেলেবল থাকে সেগুলো। তো সেটা কতটুকু সাহায্য করতে পারে চুল পড়া? সবগুলোর কথা আমি বলবো না, কিন্তু কয়েকটা জিনিস আছে। অনেকে মাথায় ডিম দেয় বা মেহেন্দি লাগায়, মেহেন্দির সাথে ডিম মিক্স করে দেয়, ওইটা বেনিফিট করতে পারে বিকজ ডিমের মধ্যে ইনডাইরেক্টলি ভিটামিন বি থাকে, যেটা আমাদের ফর্ম অফ বায়োটিন, তো সেটা হেল্প করতে পারে। কারি পাতারও একটা ভিটামিন বি কমপ্লেক্স একটা থেকে থাকে, কারি পাতা হেল্প করে। আচ্ছা, অয়েলিংটা আমি ঠিক প্রেফার করি না, বা মানে আমি অ্যাডভাইসও করি না। ভালো করে তেল দিলে বা হেয়ার ফল কমে, এটা কিন্তু একটা মানে ধরনের মিথ বা ভুল ধারণা। যদি অয়েলিং করার সিস্টেম কি, মানে যদি অয়েলিং করতে লাগে, শ্যাম্পু করার হার্ডলি 2 ঘন্টা আগে আপনি অয়েলিং করুন, তারপরে মাথাটা ভালো করে শ্যাম্পু করুন। আরেকটা মানুষের কনফিউশন থাকে যে শ্যাম্পু বারবারে করলে চুল পড়ে, এটা কিন্তু ভুল ধারণা। আমি সপ্তাহে নিজে 7 দিনের মধ্যে 5 দিন অন্তত শ্যাম্পু করি, বিকজ স্ক্যাল্পটা যখন ডার্টি থাকে বা যখন মানে অয়েল সিক্রিশনটা বেশি হয়, তখন কিন্তু চুলটা বেশি পড়বে। বাট মাথাটা যদি ক্লিন থাকে তখন হেয়ার ফলের সম্ভাবনাও কম থাকে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু চুল পড়া নিয়ে আমরা যে এখন কথাবার্তা বললাম, অবশ্যই আপনারা কিন্তু আমাদের কথার মাধ্যমে কিন্তু, এবং ম্যাডাম যে বললেন আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। যেভাবে উনি বলেছেন সেভাবে যদি আপনারা ফলো করেন উনার রুলসগুলো, অবশ্যই আপনাদের চুল পড়া কিন্তু আটকাবে এবং আপনারা কিন্তু একটা ভালো হেয়ার গ্রোথের সম্ভাবনাও দেখতে পারবেন। বাকি আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একটা সীমিত সময় থাকে, আপনারা জেনে থাকেন। সব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারি না একটা অনুষ্ঠানে। তো বাকি পুরো ডিটেলসে জানতে হলে কিন্তু অবশ্যই ওনার সাথে কিন্তু কনসাল্ট করবেন। আমি আবারও বলছি, আমাদের টিভি স্ক্রিনে কিন্তু স্ক্রলে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন আরও একটা প্রশ্নে আমি আসছি, সেটাও একটা গুরুত্বপূর্ণই বলতে। গরম দিনে মানে দেখা যায় অনেকেরই অনেক নানান রকম স্কিনের সমস্যা হয়ে থাকে, তার মধ্যে আছে যেরকম আমরা একটা খুব প্রচলিত একটা কথা যে ঘামাচি একটা থাকে, তারপর কারোর স্কিনটা লাল লাল হয়ে যায়, একটা র্যাশেস থাকে, ফাঙ্গাল ইনফেকশন। সেইগুলো কি শুধু গরম দিনেই হয় না, যে কোনো সময়ই হতে পারে? অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশনটা যে কোনো সময় হতে পারে, সেটার মানে গরম বা শীতের সাথে কোনো সম্পর্ক নেই। বাট গরম দিনে বেশি হয় বিকজ ঘামটা শরীরে বেশি হয়। যখন ঘামটা জমে যায়, টাইট কাপড় চোপড় পরলে কি হয়, ঘামটা জমে যায়, স্কিনের সাথে ফ্রিকশন হয়। মেইনলি ফাঙ্গাল ইনফেকশন কোন জায়গাগুলোতে বেশি হয়, আর্মপিট বা ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই, যেগুলোর মধ্যে টাইট প্যান্ট বা ক্লোদিং পরা থেকে ঘাম বেশি জমে, সেই সব এরিয়াতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকে। ঘামাচিটাও মানে গরমের দিনে কেন বেশি হয়, বিকজ আলটিমেটলি ঘামটা জমে, সেটা আমাদের কিছু গ্ল্যান্ডস থাকে যেগুলোকে ব্লক করে দেয়, সেটার জন্য ঘামাচিটা হয়। আচ্ছা, তো আপনি বলছেন মানে
ঘামাচিটা গরমের মধ্যেই, আর ফাঙ্গাল ইনফেকশনটা মানে যে কোনো সময় হতে পারে। তো এরকম যদি ফাঙ্গাল ইনফেকশন অনেকেরই হয়ে থাকে, অনেকে বুঝতে পারেন না, বা অনেক সময় অনেকেরই আছে মানে লজ্জার কারণে হয়তো ডক্টর কনসাল্ট করতেও পারেন না। তো সেই সম্পর্কে আপনি যদি আমাদের দর্শকদের বলেন। এটা অ্যাকচুয়ালি একটা খুবই কমন প্রবলেম। ম্যাক্সিমাম পেশেন্ট আমরা যেটা ফাঙ্গাল ইনফেকশনের ওপিডিতে সেটা পাই, কিন্তু মহিলা পুরুষ সবাই সবাই হতে পারে। ম্যাক্সিমাম আমরা যখন পাই ফ্রেশ কেস ফাঙ্গাল ইনফেকশনের আমরা খুব কমই পাই। আমরা কি পাই, অলরেডি ফার্মেসির থেকে একটা মলম দিয়ে লাগিয়ে ওরা আসেন, তখন কি হয় সেটার কন্ডিশনটা আরোই খারাপ হয়ে যায়। সেটার মধ্যে আবার তোমার এই স্টেরয়েডের রোল এসে যায়। KT5, কেটি ডার্ম, জালিম লোশন, এইগুলা খুব কমন, ডেরোবিন, এগুলোর নাম আমি যখন বলবো আমি নিশ্চয়ই আমার মানে দর্শকদের মধ্যে কেউ না কেউ এগুলো ইউজ, ইচ গার্ড, এইগুলো জিনিস মানে এগুলোর মধ্যে মিক্স ক্রিম থেকে থাকে, স্টেরয়েড থেকে রেখে থাকে। স্টেরয়েডে কি করে প্রথম 4-5 দিনের জন্য ফাঙ্গাল ইনফেকশনটা কমিয়ে দেয়, ইনফ্লামেশনটা কমিয়ে দেয়, কিন্তু নেক্সট যখন হয় তখন একদম মানে খুব বেশি করে হয়। তো মানে পেশেন্টে ভাবে যে না আগে তো লাগালাম কমলো, কিন্তু এটা বুঝতে পারে না এটা তো জাস্ট টেম্পোরারি একটা রিলিফ দেয়। তো আপনি কি মানে আপনি বলছেন যে এরকম অসুবিধা হয়ে থাকলে কিন্তু একজন ডার্মাটোলজিস্ট, ডেফিনেটলি একজন ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করা খুবই দরকার। এটা মানে কোনো এরকম অসুখ না যেটা সারবে না। অনেকে বলে যে আমার তো 6 মাস থেকে 7 মাস থেকে কমছে না, তুমি প্রপার ট্রিটমেন্ট নিলে কেন কমবে না? ডেফিনেটলি কমবে। একদম। দর্শক বন্ধুদের আমি আবারও বলছি, ছোট ছোট বিষয় কিন্তু খুব আমাদের গুরুত্বপূর্ণ হয়ে থাকে অনেক সময়। তো আপনারা কিন্তু সেগুলো বিষয় কিন্তু নেগলিজেন্সি করবেন না, এবং লজ্জার কোনো কারণ নেই। চিকিৎসকরা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এরকম মানে সমস্যা হয়ে থাকলে অবশ্যই কিন্তু ডক্টর কনসাল্ট আপনারা নিশ্চয়ই করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা ওনাকে পেয়েছি, এবং স্কিন নিয়ে তো আমরা এত সময় একটা দীর্ঘ সময় কিন্তু ওনার সাথে কথা বললাম। এখন একটা যে বিষয় আমি একটা কথা বলবো, আমি আগেই ভেবেছি যে ম্যাডামের কাছে আজকে যখন ম্যাডাম আমাদের মধ্যে আছেন অবশ্যই সেই প্রশ্নটা আমি রাখবো, এবং সেই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কারণ আপনাদের মধ্যে, আমাদের সকলের মধ্যে সেই বিষয়টা কিন্তু মানে থাকে, বিশেষ করে কিন্তু পুরুষরা না, বিশেষ করে মহিলাদের জন্য, এবং মহিলাদের জন্যই আজকের এই প্রশ্ন। এবং উনি একজন মহিলা ডক্টর, তো অবশ্যই সেটা উনি ভালোটিকে বুঝিয়ে বলতে পারবেন, এবং আপনারাও কিন্তু আমাদের মহিলা দর্শকরা যারা আছেন ওনারা কিন্তু সেই অনুষ্ঠান দেখে কিন্তু বুঝতে পারবেন। ম্যাডামের কাছে আমি এখন আসছি। এখন এত সময় তো আমরা নানান রকম ত্বকের সমস্যা নিয়ে কথা বললাম, এখন যেটা বিষয়ে আমি আসছি, ভেনেরোলজি, যেটা যৌন রোগ। আপনাদের কিন্তু স্কিনের ইয়ের সাথে কিন্তু সেটারও একটা রিলেটেড থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে। তো সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে আজকে সংক্ষেপে কিছু যদি বলেন। আচ্ছা, যৌন রোগের যদি কথা আমি বলতে যাই, সেটা একটা খুবই ব্রড টপিক, যেটাকে আমরা বলে থাকি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। ঠিক আছে, সেটার ভিতরে অনেক ডিজিজেস আসে। দুটো ভাগে আমি সেটাকে ভাগ করতে পারি, মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। কয়েকটা ডিজিজেস আছে, যেরকম সিফিলিস, গোনোরিয়া, ঠিক আছে, হারপিস। সেই সব ডিজিজ মানুষে মানে গুগলে সার্চ করে করে নামগুলো জানেন, কিন্তু ডিজিজটা কি সেটা মানে ওরা ঠিক জানেন না। অনেক সময় এসে পেশেন্ট আমাকে বললেন যে ম্যাডাম আমার বোধহয় হারপিস হয়েছে। আমি বলে আপনি কিরকম জানলেন? বললেন না আমি গুগলে দেখেছি। তো জেনাইটাল এরিয়াতে যখনই কোনো ধরনের কোনো ডিজিজ হয়, নিজের থেকে আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট না করে আমি এটাই বলবো যে আপনারা ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করুন। বিকজ এক ধরনের যদি কোনো এসটিডি থেকে থাকে, আরও অন্য এসটিডি থাকার সম্ভাবনাটা খুব বেড়ে যায়। স্পেসিফিক্যালি যদি একটা HIV পেশেন্ট থেকে থাকে, তাদের মধ্যেও এসটিডিগুলো মানে যতগুলো যৌন রোগগুলো অনেক বেশি থাকে। তো সেটা লজ্জার কোনো বিষয় নেই। আপনার যদি মানে কোনো প্রবলেম আছে, ইমিডিয়েটলি আপনারা ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করতে পারেন, বা শিলচর মেডিকেল কলেজে যেতে পারেন। সেখানে আমাদের সেপারেটলি এসটিডি কাউন্সিলরও আছে। সো আপনারা যদি মানে লজ্জা করেন বা বলতে চান না, আমাদের কাউন্সিলর আছে, তারা কাউন্সিলিং করে, ভালো করে কাউন্সিলিং করে দেয়, বা কোনো প্রবলেম থাকলে সেটারও ট্রিটমেন্ট করে। বা আপনার পার্টনারের ট্রিটমেন্টটাও, আমরা যখনই একটা মানুষের এসটিডি হয় তখন পার্টনারের ট্রিটমেন্টটাও খুবই ইম্পর্টেন্ট। এরকম না যে খালি আপনার একজনের ট্রিটমেন্ট। সেকেন্ড, পুরুষদের ক্ষেত্রে একটু ডাইভার্ট হয়ে যাই আমি, আরও অন্য ধরনের প্রবলেমসও আমরা কমনলি এনকাউন্টার করি। একটা হলো ইরেকটাইল ডিসফাংশন, ঠিক আছে, আরেকটা হলো গিয়ে প্রিম্যাচিওর ইজাকুলেশন
বা যেটাকে শীঘ্র পতন বলে থাকি আমরা, এরকম পেশেন্ট খুব কমন। নিউলি ম্যারিড মেন, ইয়াং নিউলি ম্যারিড মেন কমনলি খুব মানে এটা একটা খুব ডিস্ট্রেসের কারণ যে, বাট এটা মানে কোনো লজ্জার কোনো কারণ কারণ নেই না। বা কোনো ভয় পাওয়ারও কারণ নেই। ইট ইজ কমপ্লিটলি ট্রিটেবল। যদি আপনারা বা যে কোনো কেউ এই ধরনের কোনো প্রবলেম নিয়েও ভুগছেন, এনি টাইম আপনারা ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করতে পারেন, মানে সেটার মানে সমাধান সম্ভব আছে। দর্শক বন্ধুরা, অবশ্যই উনি যে বললেন, ম্যাডাম যে কথাটা বললেন এবং আপনি যে আজকে প্রশ্ন রাখতে পেরেছি সেটাই অনেক। একটা সময়ের মধ্যে সব কিছু আলোচনা করা যায় না, আমি আগেও বলেছি। উনি যে বললেন সেটা একটা রোগ, সেটা লজ্জার কোনো কারণই হতে পারে না, সেটা একটা রোগ। এবং এরকম সমস্যায় যদি আপনারা ভুগছেন বা আপনারা ভাবছেন সেরকম মানে সমস্যায় আপনারা আক্রান্ত হয়েছেন, অবশ্যই কিন্তু ডক্টরের একজন ডাক্তারের, চিকিৎসকের কিন্তু পরামর্শ আপনারা নিতেই পারেন। কারণ চিকিৎসা নিলে অবশ্যই সে থেকে কিন্তু আপনারা সুরাহা পেয়ে যাবেন। তো অবশ্যই উনি বারবার করে বলেছেন যে লজ্জার কোনো কারণে, এবং উনি তো একটা বিশেষ কথাও বললেন, সেটা খুব একটা ভালো লাগলো আমার শুনে, যে শিলচর মেডিকেল কলেজে একটা কাউন্সিলিংয়ের একটা আলাদা সেপারেট একটা আছে, তো সেখানেও কিন্তু আপনারা কথা বলতে পারেন। এবং বাকি সব ডিটেলসে জানতে গেলে তো নাম্বার দেওয়া আছেই, থাকবেই আমাদের টিভি স্ক্রিনে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ম্যাডামকে অনেক ধন্যবাদ, আজকে আপনি এসেছেন এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবং এখন যে বিষয়ে আমরা কথা বললাম, বিগত নানান দিন থেকেই সেটা জানা হয়নি বা আমরা জানতে পারিনি, আজকে আপনার মাধ্যমে সেটা জানলাম এবং দর্শক বন্ধুরা খুব উপকৃত হয়েছেন। আর ধন্যবাদ তো বলে আর কি বলবো, ব্যস্ততার মধ্যে আপনি আজকে এসেছেন, সময়ের অভাবে সব বিষয়ে আমরা কথা বলতে পারিনি। আগামী আরও একদিন আবারও আপনাকে পাবো এবং আরও নানান সমস্যা নিয়ে আমরা কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে লাগবে, আমাদের সময় একদম অন্তিম। তো শেষ করার আগে লাস্ট যেটা প্রশ্ন, একনি, যেটা আমরা ফার্স্ট টপিকেই একনি নিয়ে কথা বলেছিলাম, একনি হলে কি কি অ্যাভয়েড করা দরকার, এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনি এটা বলবেন, আর কিছু দর্শকদের, আমাদের সকলের, আমরা কিভাবে নিজের ত্বকটাকে ভালো রাখবো, সুস্থ রাখবো, সেটা একটা ছোট্ট করে একটা টিপস দিয়ে দেবেন। অ্যাকনি হলে বেসিক্যালি জাস্ট স্কিনটাকে বেশি টাচ করা উচিত না, বিকজ আচ্ছা। এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। যেখানে যেখানে টাচ করবে সেখানে অ্যাকনিটা বাড়তে থাকবে। আচ্ছা। খোটাখুটি করা উচিত না বা প্রিক হ্যাঁ, অনেকে এটা করে থাকেন। খোটাখুটি করলে কি হয়, পরবর্তীতে অ্যাকনি যখন ঠিক হয় তখন একটা পিগমেন্টেশন থেকে যায়, কালো দাগ পড়ে যায়, সেটা কিন্তু ঠিক করা অনেক প্রবলেম। প্লাস মানে বিভিন্ন রকমের যে অনেক ধরনের মেকআপ, হেভি মেকআপটা অ্যাভয়েড করা উচিত যদি কারোর অ্যাকনি হয়ে থাকে, বিকজ সেটা কি করে, পোরসগুলোকে ক্লগ করে দেয়। তো সেটা তো হেভি মেকআপ বলতে গেলে তো সেটা মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ, তো যদি অ্যাকনি থেকে থাকে, ইন জেনারেল কেউ মেকআপ ইউজ করতে চাইছেন কোনো অসুবিধা নেই। অ্যাকনি আছে আপনার, তাহলে লাইট ওয়াটার বেসড বা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারে, বা একদম কোথাও পার্টিতে যাচ্ছে বা কোনো ফাংশন আছে তখন একটা ক্ষেত্রে ইউজ করছে, ঠিক আছে। বাট রেগুলার বেসিসে যদি কেউ হেভি মেকআপ ইউজ করে তখন সেটা প্রবলেম, বিকজ পোরসগুলো ক্লগ হয়ে গেলে অ্যাকনিটা অনেক পরিমাণে বেড়ে যাবে, ঠিক করা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন উনি কি বললেন, একনি হলে কি কি করা দরকার এবং কি কি করা দরকার না, দুটোই কিন্তু উনি ভালোভাবে বুঝিয়ে বললেন। অনুষ্ঠান শেষ করতে লাগবে ম্যাডাম, একদম সময় শেষের পথে। শেষ করার আগে আমরা নিজেকে, সবারই একটা ইচ্ছা থাকে আমরা নিজেকে একটু সুন্দর রাখবো, একটু যত্ন করব। এখনকার দিনে সবাই খুব ব্যস্ত, যার যার নিজস্ব কাজ নিয়ে, তো তার মধ্যে কিন্তু সবাই চেষ্টা করে থাকেন। তো আপনি অনুষ্ঠান শেষ করার আগে আমাদের ঈশান বাংলা দর্শকদের কি টিপস দেবেন? ব্যস্ততার মধ্যে আমি যে সেটাই বলবো, তিনটা জিনিস অলওয়েজ ফলো করে চলুন স্কিনটা ভালো রাখার জন্য। একটা এডিকুয়েট জল ডেইলি খেতে লাগে, অন্তত 2.5 থেকে 3 লিটার জল আপনারা খান, স্কিনটা হাইড্রেটেড থাকবে, ভালো থাকবে। সেকেন্ড, স্কিন কেয়ারকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ময়শ্চারাইজেশন, ওয়ান ইজ ক্লিনজিং, ময়শ্চারাইজেশন অ্যান্ড সান প্রোটেকশন। মানে ক্লিন করুন এটলিস্ট 2 বার, ফেস ওয়াশ কি ধরনের সেটা ডিটেলসে আমি যাব না, ওটার জন্য আপনি কনসাল্ট করতে পারেন। সেকেন্ড, আপনি ময়শ্চারাইজার প্রপারলি ইউজ করুন, 2-3 বার ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করুন। অ্যান্ড সান প্রোটেকশন, যে কোনো ধরনের সানস্ক্রিন, এটলিস্ট SPF 30, SPF মানে সান প্রোটেকশন ফ্যাক্টর মিনিমাম 30-50 হলে আরোই ভালো। এই 3টা জিনিস রেগুলার রুটিনে বেসিসে, মহিলা হোক পুরুষ হোক, এটলিস্ট সানস্ক্রিন, ময়শ্চারাইজার অ্যান্ড ক্লেন্সার ইউজ করা ডেফিনেটলি খুবই দরকার। আচ্ছা,
দর্শক বন্ধুরা, উনি কিন্তু বললেন কি কি করা দরকার আমাদের ত্বককে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। অবশ্যই আপনারা সেটা কিন্তু করবেন। এবং উনি যে বললেন ফেস ওয়াশ কোনটা ব্যবহার করবেন, সান প্রোটেকশন নিয়ে যে সানস্ক্রিন সেটা কোনটা, মানে এগুলো বিষয়ে উনি বলতে পারেননি, কেননা সময়ের অভাবে এগুলো অনেক একটা দীর্ঘ সময়ের দরকার। তো সেগুলো বিষয় জানতে গেলে কিন্তু উনার সাথে কনসাল্ট করবেন আপনারা অবশ্যই। আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম, তার জন্য আপনাকে ধন্যবাদ পুরো ঈশান বাংলা টিমের তরফ থেকে। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে লাগবে, সময় একদম শেষের পথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ত্বকের যত্ন নেবেন। আজকের অনুষ্ঠান ম্যাডাম এই পর্যন্তই। থ্যাংক ইউ নমস্কার। সো মাচ।